আমরা যেটা বলি বাংলাদেশের রাজনীতির যে চিরাচরিত বিষয়গুলো রয়েছে সেগুলোর আসলে গুণগত পরিবর্তন তো দরকার। আপনাদের যেমন বর্ধিত সভা হচ্ছে ৮ বছর পর, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন যে তারা গুণগত পরিবর্তনে কাজ শুরু করেছেন বিএনপির মধ্যে। বিএনপি আসলে কি পরিশুদ্ধতা নিয়ে, কি বার্তা নিয়ে রাজনীতিতে আবার হাজির হতে চায়? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। এই এখন চতুর্দিকে কিন্তু একটা শব্দ, সংস্কার সংস্কার সংস্কার, নতুন বন্দোবস্ত। এই শব্দ দুটি শোনেন না আপনি? এবং শুনতে কিন্তু ভালোই লাগে। জি, নতুন বন্দোবস্তটা আরো সুন্দর। এখন কোন রাজনৈতিক দল সুনির্দিষ্টভাবে কি সংস্কার চায় এটাকে উল্লেখ করেছে কেউ? এখন আপনি দেখেছেন, আপনি তো নানা মতের নেতাদের সাথে নিয়ে আপনি এই অনুষ্ঠানটা করেন। বিএনপি তো করেছে। আমি একটা বলি, আবার নতুন বন্দোবস্ত কি এটা কি বলেছে? একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেটা জাতির সামনে উপস্থাপন করেছে সেটা রাষ্ট্র মেরামতের ৩১ দফা। এবং বিএনপি কিন্তু স্বীকার করেছে অতীতের অভিজ্ঞতা, অতীতের সফলতা, অতীতের ব্যর্থতার সম্মিলনে আগামী দিনে কি বাংলাদেশ প্রত্যাশা করে, কি বন্দোবস্ত আপনি যেটা বলেন সেটার জন্য কি বলেছে। আপনি ১ নম্বরে যদি দেখেন, বিএনপি বলেছে বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে একটা দলের পক্ষে ক্ষমতায় গিয়ে মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা সম্ভব। যার জন্য বিএনপি বলেছে আমরা যদি এককভাবেও আগামী নির্বাচনে রায় পাই, জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা সবাইকে নিয়ে একটা ঐক্যমতের জাতীয় সরকার করব। এটা কিন্তু নতুন কনসেপ্ট এবং এই বন্দোবস্ত। তারপর আপনি দেখেন যে বাংলাদেশের মূল ক্ষমতার মালিককে যে জনগণ, সেই জনগণকে কিন্তু আপনি যেমন ভোটারের অধিকার থেকে তো বঞ্চিত করেছেন, তারপর আমাদের কনস্টিটিউশনে একটা গণভোট ছিল, রেফারেন্ডাম, যে আমাদের সরকার যে কোনো সিদ্ধান্ত নিলে জনগণ সেটাকে সমর্থন করে কিনা, যে জন্য একটা ভোট হতো আগে। কিন্তু পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা সেটাকে কবরে পাঠিয়ে দিয়েছে, বাতিল। আমরা বলেছি আগামী দিনে যে কোনো রাষ্ট্রীয় নতুন সিদ্ধান্ত যদি নিতে হয় অবশ্যই সেটা গণভোটের মুখোমুখি হতে হবে। তারপর আমরা আরেকটা দেখেন, আপনি বলেছেন, আপনি দেখবেন যে আমাদের মধ্যে যে হানাহানি, বিদ্বেষ, ক্ষমতায় গেলে যে ক্ষমতার দম্ভে নিজেদেরকে একটা ফেসিস তৈরি করে, বিরোধীদের দমন করা যায়, বিরোধীদেরকে দমন। এর জন্য আমরা বলেছি যে আমাদের মধ্যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট বৃদ্ধি করতে হবে, সামাজিক সম্পর্কটা আমাদের জোরদার করতে হবে। এর জন্য কি দরকার? এর জন্য আমরা বলেছি একটা সম্প্রীতির বাংলাদেশ। মানে আপনি রংধনু তো দেখেন, 7টা রংটা চতুর্দিকে এসে কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়। আমরা বলেছি এই পদ মনের সবাইকে নিয়ে আমরা রংধনু স্টেট, একটা রেইনবো স্টেট আমরা তৈরি করতে চাই। এখন আপনি বলবেন প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া হবে যারা স্টেক হোল্ডার আলোচনার মাধ্যমে কীভাবে আগামী দিন আমরা করবো সেইটা, যার জন্যই আমরা বলেছি যে একটা সোশ্যাল কন্ট্যাক্ট দরকার। তারপর আপনি দেখবেন এই যে নতুন বন্দোবস্তের কথা আপনি দেখবেন যে আমরা দেখেছি যে একজন লোক যদি বারবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তার মধ্যে একটা অহংকার, গর্ব, একটা ডমিনেশন করার মতো একটা মনোভাব তার মধ্যে জন্ম নেয়। যার জন্য আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে আগামীতে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে। এই জন্য গতবার দেখেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলে 4বার 5বারের প্রধানমন্ত্রী, বিশ্বের লৌহমানবী, এর চেয়ে বড় নেতা বলে নাই। ওই যে আমেরিকার প্রেসিডেন্ট তার কাছে সাহায্য চায়। মানে অর্থাৎ একজন লোককে আপনি দেবতা তৈরি করা। এই জায়গা থেকে বেরিয়ে জন্য আমরা বলছি 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে। তারপর আপনি দেখবেন এই যে আমরা যে বন্দোবস্তগুলি, আপনি বন্দোবস্তই বলি ওই তাদের ভাষা, যারা এখন খুব চট্টুল কথাবার্তা বলে, তাদের পক্ষ থেকে এই ধরনের নতুন কোনো থিওরি আপনি দেখতে পাচ্ছেন? তারপর আমরা বলেছি, আমরা অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমরা একটা দল যত নিটল হয়, আমাদের প্রশাসনের কিন্তু একটা ন্যাচারাল ক্যারেক্টার আছে, সরকারের দিকে ধাবিত হওয়া। কারণ ওরা মনে করে যে এই সরকারটা 5 বছর আছে, মনে করেন আমার এই সময় আমার পোস্টিং দরকার, আমার প্রমোশন দরকার, আমার একটা ভালো গুডউইলে থাকা দরকার। ও সরকারের প্রতি একটা নৈতিকভাবে একটা সমর্থন দিয়ে দেয়। যার জন্য আমরা বলেছি যে কোনো আগামী দিনে সকল নির্বাচন, জাতীয় সংসদ, কেয়ারটেকার সরকার বা নির্দলীয় যাই বলেন আমরা, তার অধীনে হবে। আমরা দেখেন আপনি স্থানীয় সরকার আমাদের দেশে কিন্তু একটা আনন্দ উৎসবের জায়গা ছিল, সামাজিক একটা সম্পৃক্তির জায়গা ছিল, একটা টোটাল বন্ধন ছিল। শেখ হাসিনা এই দলীয় মার্কায় করে আপনি কিন্তু এই সম্প্রীতিটা নষ্ট করে দিয়েছেন। এখন আপন ভাই যদি ইলেকশন করে, আরেক ভাই যদি অন্য দল করে, সে সাপোর্ট করতে পারে না, তাহলে বহিষ্কার হয়ে যাবে, দল তার করতে পারবে না। আর আগে আপনি কি দেখতেন? নিশ্চয়ই আপনি আর আমার তো জন্মগ্রামে দেখতেন যে গ্রামের মধ্যে সবচেয়ে ভালো লোকটাকে, ওটাকে সবাই মিলে বলতো আপনি দাঁড়াবেন। আমি কোন দলের লোক, এটা ফাংশন না, আমি চাই আমার লোকালে আপনি আপনার
নেতৃত্বটা আমাদের জন্য দরকার। কিন্তু আপনার এই মার্কায় যদি নির্বাচন হয় সেটা সম্ভব? যার জন্য বিএনপি স্পষ্ট ভাষায় বলেছে আগামীতে স্থানীয় সরকারের নির্দলীয়ভাবে হবে। এবং আরেকটা আরও বিতর্ক ছিল, আপনি দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক দল, স্টেক হোল্ডার কেউ ইভিএম চায় না, কারণ আমরা ইভিএমকে আমরা তথ্য প্রমাণ দিয়ে দেখেছি যে কিভাবে এটাকে ম্যানিপুলেট করে যে কোনো প্রার্থীকে জেতা যায়। ইট ইজ অন দ্য কমান্ড বেস, প্রোগ্রাম বেস। এইটা যে আপনি যে প্রোগ্রাম দিয়ে দেবেন, আপনি মনে করেন 10 মিনিট পর প্রোগ্রাম চেঞ্জ হয়ে যেতে পারে। যার জন্য আমরা বলেছি কোনো নো ইভিএম টিভিএম হবে না, ব্যালটের মাধ্যমে আগামীদের নির্বাচন হবে। তারপর আপনি দেখবেন আমরা বলেছি যে এই যে সংসদটা, এখন আমাদের দেশের যে সংসদের যে সিস্টেমটা, এই সিস্টেমে আপনার দলীয় নমিনেশনের বাইরে যে কোনো লোক কিন্তু বিজয় হওয়া খুব কঠিন। কারণ আমরা আমাদের দেশের মানুষকে তো অনেকটা দলের প্রতি আস্থা, মার্কার প্রতি আস্থা, তাই না? তার জন্য আমরা বলেছি এই 300 আসন তো মার্কা টার্কা দিয়ে আপনারা করেন, আপত্তি নেই। এর বাইরে একটা আপার হাউস তৈরি করা হবে, যাতে সমাজের শিক্ষক, বুদ্ধিজীবী, বিজ্ঞানী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, মানে যারা সমাজ নির্মাণে যাদের একটা কন্ট্রিবিউশন আছে একেবারে দৃশ্যমান, তাদেরকে দিয়ে আগামী দিনে একটি আপার হাউস হবে, যাতে তাদের মেধা, মনন, যোগ্যতাকে কাজে লেগে দেশটাকে অগ্রসর করে নিয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সংস্কারের কথা বা বন্দোবস্ত যেটা বলি আমরা, এটা বলেছি, সেটা হলো আর্টিকেল 70। আপনি জানেন 70-র কারণে সংসদটা অনেকটা রাবার স্ট্যাম্প হয়ে যায়। ওই যে এখানে সংসদে মাননীয় স্পিকার বলে কি, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত, অর্থাৎ হা জয়যুক্ত হওয়ার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ যদি আপনার দলের বাইরে সিদ্ধান্ত দেন, আপনার মেম্বারশিপ থাকবে না। দলের বাইরে যদি আপনি সিদ্ধান্ত দেন, আপনাকে নমিনেশন দেবে না। দলের সিদ্ধান্ত যদি দেন, ওই সংসদে আপনি স্পিকার আপনাকে কথাই বলতে দেন। এটা তুলে দিতে হবে, এটা না তুলে যার জন্য আমরা তুলে, এটা আবার কিছু রিস্ক আছে আপনার দেখার। আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে কিছু ফ্যাক্টর আছে যেগুলো, কিন্তু আমরা বলেছি 4টা বিষয়ের আপনি এটা প্রযোজ্য না। এক হলো আস্থা ভোট। আপনি যে গভর্নমেন্টটা ফর্ম করবে, এটা যদি আপনি আস্থা ভোট আপনি না রাখেন, তাহলে দেখা যাবে মাসের মধ্যে 2বার গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, বেসাকিনি হয়ে গেছে। আপনি 54 যুক্তফ্রন্টের আইয়ুব খান যে গেমটা খেলেছিল আপনি দেখেছেন। তারপর আমরা বলেছি বাজেট, কারণ একটা গভর্নমেন্ট যদি বাজেট পাস না হয়, দেশ চালাবে কিভাবে? তারপর আমরা বাজেট, তারপর আমরা বলেছি রাষ্ট্রের নিরাপত্তা, যে রাষ্ট্রে যদি না থাকে এইরকম 4টা বিষয় ছাড়া আপনি খোলামেলা যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে পারবেন। এগুলি কিন্তু আমরা স্পষ্ট ভাষা বলেছি। তারপর আমরা বলেছি যে এই যে বিচার বিভাগ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং আইনসভার মধ্যে একটা চেক আপ ব্যালেন্স করতে হবে। এই বন্দোবস্তগুলি যদি আপনি বাস্তবায়ন করতে পারেন, আমার মনে হয় কোনো সরকার ফেসিস্ট হওয়ার ন্যূনতম কোনো সুযোগ নাই। সেই বাস্তবায়ন প্রক্রিয়াটা কার হাতে থাকবে? নির্বাচিত সরকার না এই সরকার? ডিসেম্বরে তো নির্বাচনের একটা টাইম। না, এখানে আমি একটা বলি, এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই অনেকে অনেক কথা বলে, আমাদের বিশেষ করে আমাদের এই নতুন প্রজন্ম বৈষম্য বিরোধীরা, এই সংবিধান চেঞ্জ করে ফেলবো বলে না, গণপরিষদের কথা বাদ দিয়ে দেন, সংবিধান নতুন ভাবে লিখতে হবে। তো যদি আপনি সংবিধান বাদ দিয়ে দেন, তাহলে ইউনুস গভর্নমেন্ট কিভাবে ক্ষমতা থাকবে? ওরা কিভাবে উপদেষ্টা থাকবে? সুযোগ আছে, কারণ আপনাদের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি শপথটা নিয়েছেন, ওথটা নিয়েছেন আপনি। আর এখন বর্তমান দেশটা চলছে কনস্টিটিউশনের মধ্যে। বলা হয় রাষ্ট্রপতি থাকতে পারবে না, তা রাষ্ট্রপতি না থাকলে কে নেবে? ওই দেখ, আমার সংবিধানেতে এরকম কোনো প্রভিশন নাই যে রাষ্ট্রপতি না থাকলে দিতে হবে স্পিকারকে। স্পিকার অলরেডি রিজাইন্ড, তাহলে কে নেবে ক্ষমতা? ইট ইজ দ্য বেকুয়াম মানে অন্য তৃতীয় শক্তি এসে আপনার এখানে চমৎকারভাবে অবস্থান নিয়ে বসে থাকবে। তো সুতরাং আমরা মনে করি খুব বাস্তবতার নিরিখে, ইমোশনালি না। এবং আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমার একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যদি আপনার আজকে আমার এই সংস্কারটা দরকার, আপনি অর্ডিন্যান্স জারি করতে পারেন। আমাদের রাষ্ট্রপতি আছে, অর্ডিন্যান্স জারি করে আপাতত কাজ করবেন। পরবর্তী সংসদে যারা যাবে তারা সংসদে এটা পাস করবে। আমি রাজনীতির একটা বড় বিতর্ক, স্থানীয় সরকার নির্বাচন আগে না পরে? বিএনপি জাতীয় নির্বাচন চায় সুস্পষ্টভাবে, কিন্তু সরকার মনোভাবাপন্ন, যেটা বললেন যে যেসব সংগঠন, ছাত্ররা, তারা কিন্তু চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে। না, এখানে তো একটা বোঝা যাচ্ছে যে নতুন ছাত্ররা নতুন দল গঠন করছে, তারা একটু গুছাতে চাচ্ছে। জামাতে ইসলামের নিবন্ধন নাই, তারা সেই সংকট সমাধান করতে চাচ্ছে। সুতরাং তাদের এটা পার্সোনাল, ব্যক্তিগত ব্যাপারের মতো হয়ে দাঁড়িয়েছে, অর্থাৎ সাংগঠনিক অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আপনার দেখতে হবে জনমতটা কি, কারণ বাংলাদেশ তো একটা রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে আমরা বেশ কিছু চ্যালেঞ্জের মুখে আমরা আছি। আপনাকে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে আমাদেরকে অর্থনৈতিক যে একটা সংকট আছে, এই জায়গা থেকে ফিরিয়ে আনতে হবে। আমার এই আইন শৃঙ্খলা আমরা উন্নতি আমরা করতে পারছি না, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি। এই আজকে দেখেন বিদ্যুৎ বিল রেট বাড়াবার জন্য আজকে গ্যাসের আজকে একটা মিটিং হয়েছে।
তা সামগ্রিকভাবে এই সংকটগুলি মোকাবেলা করার জন্য আপনার কিন্তু জনগণের একটা প্রতিনিধি দরকার। এখন তো ধরেন আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি ডক্টর ইউনূসের এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু আপনি যদি ডাইরেক্টলি জনগণের কি কোনো সমর্থনের কোনো গ্যারান্টি এখানে আছে? নাই। যার জন্য আমরা মনে করি জনগণের একটা নির্বাচিত সরকার যদি থাকে, তো জনগণ মনে করে যে আমার একটা অংশীদারিত্ব এখানে আছে, আমার একটা মতের, আমার একটা প্রত্যাশার একটা প্রতিফলন এখানে ঘটেছে, যার জন্য জনগণ সেই সরকারকে সহযোগিতা করে। আরেকটি ব্যাপার হলো, আপনি দেখবেন এখানে মূল সংকটটা যেটা হচ্ছে যে ডক্টর ইউনূস তার কোনো নিজস্ব কোনো সাংগঠনিক কাঠামো নেই। উনি একটা উপদেষ্টা মণ্ডলী চালায় এবং ডিপেন্ড অন নির্বাহী বিভাগ, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমলাদের উপর। এই আমলারা তো শেখ হাসিনার সাজানো, উনি ওনাদের বিরুদ্ধে খুব কঠিন একটা ব্যবস্থা নেবে সেটাও নিতে পারছে না। আপনি দেখেন পর্যায়ক্রমে নিচ্ছে, তো নিতে গেলেই কিন্তু আবার একটা জটিলতা তৈরি হচ্ছে। তো সামগ্রিকভাবে এই সংকট সমাধানের জন্য একমাত্র পথ হলো একটা নির্বাচিত সরকার, যার জন্য আমরা বলেছি আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। আরেকটা হলো, যদি স্থানীয় সরকার নির্বাচন আপনি করতে যান, আপনি বলছেন স্থানীয় সরকারকে শক্তিশালী করবেন, আপনার তো এখন হয় নাই, আপনি সেই সংস্কার তো এখনো করতে পারেন নাই। কি সংস্কার করবেন আমরা এখনো জানি না। একদিকে আপনি বলবেন স্থানীয় সরকার সংস্কার করবেন, জনগণের কাছাকাছি নিয়ে যাবেন, অথচ আপনার সেই ধরনের কোনো উদ্যোগ নাই। আর আমরা হিসাব করে দেখেছি মিনিমাম স্থানীয় সরকারের সকল টায়ার যদি আপনি সম্পূর্ণ করতে চান, মিনিমাম 1.5 বছর সময় লাগবে। তো 1.5 বছর পর যদি আপনি জাতীয় সংসদ নির্বাচন করেন, তাহলে দেশের অবস্থা কোন দিকে যাবে এবং এর দায়ভার কে বহন করবে, এইটাই তো জনগণের কাছে বড় প্রশ্ন। তো সুতরাং আমরা মনে করি আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত, যাতে একটা নির্বাচিত সরকার এই যে চ্যালেঞ্জগুলি তার সামনে যেগুলি আছে এগুলি সে মোকাবেলা করার মতো। একটি বিষয়, আপনি যেটা আইন শৃঙ্খলার কথা বলছিলেন, বিশেষ করে মব জাস্টিস যে শুরু হয় বিভিন্ন জায়গায়, যে বিভিন্নভাবে মানুষকে এইভাবে কয়েকজন দলবদ্ধ হয়ে হামলা করছে, এই ঘটনা আসলে নাগরিককে বেশি নিরাপত্তাহীন করে তুলছে কিনা, এই বিষয়ে সরকার কঠোর হতে পারছে না। নিরাপত্তার চেয়ে আপনি আরেকটা হলো একটা রং মেসেজ মানুষের কাছে যাচ্ছে। মনে করছে আমি যদি একটা মব গ্যাদারিং করে যদি আমি একটা প্রেশার করতে পারি, তাইলে আমারটা তো বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এটা রিয়াল, এটা রাইট আর রং, ইট ইজ নট এ ম্যাটার। আপনি দেখেন বেশ কয়েকটি ঘটনা, অমুকের বাতিল করতে হবে, হয়ে গেছে, অমুকের পদায়ন করতে হবে, হয়ে গেছে। এই যে পাবলিকের মাঝে যে একটা মেসেজ আপনি দিচ্ছেন যে আপনি প্রেশার করতে পারলেই হয়ে যায়, এই কালচার থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। রাষ্ট্র একটা জিনিস, এখানে রাগ, অনুরাগ, বিরাগ আমরা শপথ নেয় না যে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আপনাকে জনগণের নানা প্রত্যাশা থাকতে পারে, কিন্তু রাষ্ট্রর বেসিক স্ট্রাকচারটাকে আপনি ধরে রাখতে হলে আপনাকে কিন্তু অনেক কঠিন হতে হবে এবং কঠোর সিদ্ধান্ত নিতে হবে। সেই সিদ্ধান্ত অনেক সময় জনমতের বিরুদ্ধেও যেতে পারে। এই যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখেন, আপনি আমেরিকাতে দেখেন যে আমেরিকার জনগণ ফিলিস্তিনির উপর যে অত্যাচার, ম্যাক্সিমাম শহরে মিছিল হয়েছে, মিটিং হয়েছে, এর বিরুদ্ধে প্রতিরোধ হয়েছে, সরকারের বিরুদ্ধে অনাস্থা অনেক জায়গায় দিয়েছে। কিন্তু আমেরিকা গভর্নমেন্ট কিন্তু তার নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, পলিসি আছে। উনি মনে করে এই মুসলিম কমিউনিটিকে অত মধ্যপ্রাচ্যে কন্ট্রোল করতে হলে ইসরায়েলের মতো আগ্রাসী শক্তি তার দরকার। সে কিন্তু জনমতকে উপেক্ষা করেই কিন্তু তার নীতি কিন্তু অব্যাহত রেখেছে। সুতরাং রাষ্ট্র একটা জিনিস, তেমনি বাংলাদেশের মতো রাষ্ট্র আমরা মনে করি এই রাষ্ট্রকে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য, এই রাষ্ট্রকে আগামী দিনে জনমানুষের রাষ্ট্রে পরিণত করার জন্য অনেক সময় অনেক অজনপ্রিয় সিদ্ধান্ত আপনাকে নিতে হবে ফর দ্য সেভ অফ স্টেট।